15 আগস্ট 1947 ব্রিটিশ শাসনের 200 বছরের পর্দা পড়ল। ভারত হয়ে উঠল একটি স্বাধীন সার্বভৌম দেশ। শুধু ব্রিটিশরাই দেশ ছেড়ে গেছিল, দেশটা কিন্তু এখনো এক ছিল না। ভারতের স্বাধীনতার সময় প্রায় 562টি দেশীয় রাজ্য অথবা প্রিন্সলি স্টেট ছিল। তাদের ছিল নিজস্ব পতাকা, নিজস্ব সেনাবাহিনী এবং নিজস্ব রাজা। এই রাজ্যগুলো স্বাধীন থাকবে নাকি ভারতে যাবে নাকি পাকিস্তানে যাবে, এই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল শুধুমাত্র রাজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম ভোটার ব্যালট নয়, রাজাদের মধ্যেই ছিল শেষ কথা। এই রাজ্যগুলো ছিল ব্রিটিশ প্যারামাউন্সি এর অধীনে, অর্থাৎ নিজস্ব প্রশাসন থাকা সত্ত্বেও ব্রিটিশদের সুপারিশ ছাড়া কিছু করতে পারত না। স্বাধীনতার সময় ব্রিটিশরা নিজেদের পত্রিকায় ছাপালো, প্রিন্সলি স্টেটস আর ফ্রি টু জয়েন ইন্ডিয়া, পাকিস্তান অর রিমেন ইন্ডিপেন্ডেন্ট। এই রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য যিনি জাদু দেখালেন তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার প্যাটেল ঘোষণা করলেন দেশ স্বাধীন হয়েছে, তাই সবাই এক হতে হবে। এই জন্য তিনি চালু করলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। রাজারা সই করলে রাজ্যগুলো অফিসিয়ালি ভারতের অংশ হয়ে যেত। আপনি জানলে অবাক হবেন যে মাত্র কয়েক মাসেই 500রও বেশি রাজ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সই করে ভারতে যুক্ত হলো। কিন্তু সব রাজ্য প্যাটেলের কথা শুনলো না। কেউ স্বাধীন থাকতে চাইলো, কেউ আবার পাকিস্তানে যোগ দিতে চাইলো। আজকের এই ভিডিওতে চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রিন্সলি স্টেট এর পরিণতি কি হলো। হায়দ্রাবাদ, এটি ছিল সবচেয়ে বড় রাজ্য, আয়তনে প্রায় ফ্রান্সের সমান। শাসক ছিলেন মীর ওসমান আলী খান, সপ্তম নিজাম, যার ধন সম্পদের গল্প আজও মানুষকে অবাক করে। নিজাম চেয়েছিলেন হায়দ্রাবাদ স্বাধীন থাকুক। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, রাজ্যের 85% প্রজা হিন্দু ছিলেন, কিন্তু শাসক ছিলেন একজন মুসলমান। হায়দ্রাবাদ চারিদিক দিয়ে ভারত দিয়ে ঘেরা ছিল, কোনো সমুদ্র বন্দর ছিল না, এবং রাজ্যে ছিল রাজাকার বাহিনী কাজিম রিজভির নেতৃত্বে, যারা ভারতের সঙ্গে একীকরণ ঠেকাতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 1948 সালের প্রথম দিকে পরিস্থিতি ভয়াবহ হতে থাকলো। রাজাকার বাহিনী গ্রামে গ্রামে গিয়ে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছিল। হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছিল আশেপাশের রাজ্যগুলিতে। সরকারি সূত্র মতে প্রতি সপ্তাহে সীমান্তে সংঘর্ষ হচ্ছিল। সর্দার বল্লভভাই পটেল তখন স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত এই রক্তপাত মুখ বুজে সহ্য করবে না। প্রথমে ভারত শান্তিপূর্ণ সমাধান চাইল। স্ট্যান্ডস্টিল অ্যাগ্রিমেন্ট, সহজ ভাষায় বলতে গেলে আলাপ আলোচনা করে সমস্যা মেটানোর অ্যাগ্রিমেন্ট সই হয় 1947-এ, যাতে 1 বছরের জন্য স্টেটাস কু বজায় রাখার কথা ছিল। কিন্তু এর মধ্যেই রাজাকারদের তাণ্ডব বেড়ে যায়। নিজাম জাতিসংঘে যাওয়ার চেষ্টা করেন, এমনকি পাকিস্তানের থেকেও সহায়তা চাইতে যান। 13 সেপ্টেম্বর 1948 ভারতীয় সেনাবাহিনী শুরু করলো অপারেশন পোলো। মাত্র 4 দিনেই পুরো রাজ্য ঘিরে ফেলল ভারতীয় বাহিনী। নিজামের সেনা ও রাজাকারদের প্রতিরোধ ভেঙে পড়ে। কাজিম রিজভি আত্মসমর্পণ করেন। এরপর 17 সেপ্টেম্বর 1948-এ নিজাম ঘোষণা দেন যে তিনি ভারতের সঙ্গে একীভূত হচ্ছেন। হায়দ্রাবাদ হয়ে গেল ভারতের অংশ, এবং নিজামকে রাখা হলো রাজপ্রমুখ বা গভর্নরের মতো প্রতীকী পদে। কিছুদিন পরে তিনি ভারতের রাজ্যসভার এমপি হন। আজকের তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের বড় অংশ তখন হায়দ্রাবাদের অন্তর্গত ছিল। হায়দ্রাবাদের একীকরণ ছিল ভারতবর্ষের ঐক্যের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি এই সিদ্ধান্ত তখন না নেওয়া হতো, তবে আজ ভারতের মানচিত্র অনেকটাই আলাদা হতো। জুনাগড়, এটি হলো গুজরাতের উপকূলে থাকা একটি ছোট্ট রাজ্য। আয়তনে ছোট হলেও স্বাধীনতার সময় এটির গল্প ছিল একদম সিনেমার মতো। জুনাগড় ছিল কাথিয়াওয়াড় উপদ্বীপে, আরব সাগরের তীরে। শাসক ছিলেন নবাব মুহাম্মদ খান রসুল খানজি তৃতীয়। শাসক মুসলমান হলেও প্রায় 80% প্রজা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তাই সবাই প্রথম দিকে ভেবেছিল দেশ স্বাধীন হওয়ার পর জুনাগড় ভারতেই যোগ দেবে। কিন্তু স্বাধীনতার পর হঠাৎ খবর এলো নবাব পাকিস্তানের সাথে যোগ দিতে চেয়েছে। কারণ ছিল পাকিস্তান তার অনেক শর্তে রাজি হয়ে গেছিল, এবং তিনি ভারতের চেয়ে পাকিস্তানের প্রতি বেশি অনুকূল ছিলেন। পাকিস্তানও 15 সেপ্টেম্বর 1947-এ এই অন্তর্ভুক্তি মেনে নেয়। ভারত এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠল। সর্দার প্যাটেল বললেন, ভৌগোলিক যুক্তি ছাড়াও জনগণের ডিসিশন এখানে প্রাধান্য পাবে। জুনাগড়ের ভেতরে বিদ্রোহ শুরু হলো। আশপাশের রাজ্য যেমন ভেরাওয়াল, মঙ্গরোল ভারতের সাথে যুক্ত হতে চাইল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নবাবের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করল। অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল, খাদ্যের অভাব দেখা দিল, এবং প্রশাসনও অস্থির হয়ে পড়ল। নবাব নিজে শিকার ও ব্যক্তিগত বিলাসেই বেশি মনোযোগী ছিলেন।
নবাবের পালিয়ে যাওয়ার পর ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার প্যাটেল সেনা পাঠিয়ে প্রশাসন দখল নিয়ে নেন। কিন্তু ভারতের দাবি ছিল জনগণকে ভোট দিতে হবে। 1948-এ ফেব্রুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হলো। ফলাফল প্রায় 99% মানুষ ভারতের পক্ষে ভোট দিল। এই ভোট ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় গণতান্ত্রিক বার্তা। কাশ্মীর পাহাড়ি সৌন্দর্যে পরিপূর্ণ, কিন্তু ইতিহাসের রক্তাক্ত সংঘর্ষের কেন্দ্রবিন্দু। কাশ্মীর তখন মহারাজা হরি সিং এর অধীনে ছিল। শাসক হিন্দু ছিলেন, কিন্তু জনসংখ্যার প্রায় 75% মানুষ ছিল মুসলমান। ভৌগোলিকভাবে কাশ্মীর পাকিস্তানের কাছাকাছি হলেও মহারাজ প্রথমে নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন। ফলে তিনি ভারত বা পাকিস্তান কারোর সাথে যুক্ত হলেন না। কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্ত মেনে নিল না। অক্টোবর 1947-এ পাকিস্তানি সেনা ছদ্মবেশী উপজাতিদের দিয়ে আক্রমণ করালো। অপারেশনের নাম ছিল অপারেশন গুলমার্গ। হাজার হাজার পাশতুন আক্রমণকারী কাশ্মীরে ঢুকে পড়ে। পথে পথে লুটপাট, অগ্নিসংযোগ ও গণহত্যা চলতে থাকে। বারামুল্লা শহরে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ হয়, যা আজও কাশ্মীরের ইতিহাসে এক ভয়ঙ্কর স্মৃতি। এসব দেখে মহারাজা হরি সিং বুঝে গেলেন যে তিনি একা প্রতিরোধ করতে পারবেন না। তখনই তিনি ভারতের সাহায্য চান। সর্দার প্যাটেল ও জওয়াহরলাল নেহরু শর্ত রাখলেন যে ভারতীয় সেনা পাঠানো হবে, কিন্তু তার আগে কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে। 26 অক্টোবর 1947-এ মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করে দিলেন। এর মাধ্যমে কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে গেল। ফলে কাশ্মীরের প্রতিরক্ষা, বৈদেশিক নীতি ও যোগাযোগ ভারতের হাতে চলে গেল। পরের দিনই ভারতীয় সেনা এয়ারলিফট হয়ে শ্রীনগরে নামলো। এতে করেই কাশ্মীরে শুরু হয়ে গেল প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। ভারতীয় সেনারা দ্রুত শ্রীনগর, তারপর পুরো উপত্যকা রক্ষা করল। কিন্তু এই লড়াই দীর্ঘায়িত হলো, আর জানুয়ারি 1949-এ আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। ফলাফল কাশ্মীরের 1/3 পাকিস্তানের দখলে রইল, যাকে আজ আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর অথবা POK নামে চিনি। কাশ্মীরের একই ভবন ছিল ভারতের জন্য এক দুঃসাহসিক সিদ্ধান্ত। যদি মহারাজা হরি সিং আর একদিনও দেরি করতেন, তাহলে আজ হয়তো পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হতো। ট্রাভেনকোর কেরালার দক্ষিণ প্রান্তে ছিল ট্রাভেনকোর রাজ্য। আয়তনে ছোট, কিন্তু অর্থনীতি, কূটনীতি এবং উচ্চাশায় ছিল বিশাল বড়। স্বাধীনতার সময় এই রাজ্যই প্রথমে ঘোষণা করেছিল যে ওরা স্বাধীন থাকতে চায়। ট্রাভেনকোর তখন অন্যতম সমৃদ্ধ রাজ্য ছিল। এখানে ছিল বিশ্বের অন্যতম বড় থোরিয়াম রিজার্ভ, যা পারমাণবিক শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাসক ছিলেন মহারাজা চিত্তির তিরুনাল বালরাম বর্মা, কিন্তু আসল ক্ষমতা ছিল প্রধানমন্ত্রী CP রামাস্বামী আইয়ারের হাতে। জুন 1947 ব্রিটিশরা চলে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী CP রামাস্বামী আইয়ার ঘোষণা করলেন যে ট্রাভেনকোর স্বাধীন থাকবে, ভারত বা পাকিস্তানে যোগ দেবে না। ভারতীয় নেতারা, বিশেষত সর্দার প্যাটেল, খুব চিন্তিত হয়ে পড়েন। ওনারা বুঝে গেছিলেন যদি এই রাজ্য আলাদা থেকে যায় তাহলে ভারতের একতা এক বড় ধাক্কা খাবে। কারণ দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী রাজ্য যদি স্বাধীন থাকে, তাহলে আশেপাশের রাজ্যগুলো একই পথে হাঁটতে পারে। কূটনৈতিকভাবে চাপ দেওয়া শুরু হলো। রামাস্বামী আইয়ারের কাছে একের পর এক প্রতিনিধি দল পাঠানো হলো। 25 জুলাই 1947 ত্রিবান্দ্রমে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। কুঞ্জি কুট্টু নামের একজন ছাত্রনেতা CP রামাস্বামী আইয়ারের উপর ছুরি দিয়ে হামলা চালালো। সেই ছাত্রনেতা ছিল একজন কমিউনিস্ট, আর তখন কমিউনিস্ট বা কংগ্রেস কেউই চাইতো না যে ট্রাভেনকোর একটি রাজতন্ত্রে পরিণত হোক। সেই ঘটনার পর রামাস্বামী আইয়ার গুরুতর আহত হলেন এবং তার অবস্থানও দুর্বল হয়ে পড়ল। মহারাজাও বুঝলেন যে স্বাধীন থাকার সিদ্ধান্ত বাস্তবে টিকবে না। 1 আগস্ট 1947 CP রামাস্বামী আইয়ার পদত্যাগ করলেন। 15 আগস্ট স্বাধীনতার দিনে ট্রাভেনকোর ভারতের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করল। 1 জুলাই 1949 ট্রাভেনকোর আর কোচিন রাজ্য একীভূত হয়ে ট্রাভেনকোর কোচিন রাজ্য হলো। পরে 1956-এ ভাষাভিত্তিক পুনর্গঠনের সময় এগুলো মিলে গেল কেরালা রাজ্যে। ট্রাভেনকোরের গল্প যুদ্ধ বা রক্তপাত নয়, বরং রাজনৈতিক টানাপোড়েনে পরিপূর্ণ ছিল। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ রাজ্য কভার করলাম, যেগুলো প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু পরবর্তীকালে ভারতে যোগ দেয়। এছাড়াও ভোপাল, মণিপুর ও সিকিমের গল্প জানতে হলে নিচে কমেন্ট করে জানাও। বেশি সংখ্যক কমেন্ট পড়লে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, যেখানে ওই 3টে রাজ্য কভার করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।